শ্রীপুর গ্রামে পূজা ও তার স্বামী বিকাশ ও শাশুড়ি প্রার্থনা দেবীর সাথে থাকতো। পূজার বিয়ের 1 বছর হয়ে গিয়েছিল। ও নিজের কাজে এত ব্যস্ত ছিল যে বাচ্চা নেয়ার কথা ভাবতই না। একদিন পূজা রান্নাঘরে কাজ করছিল। সে সময় তার শাশুড়ি প্রার্থনা তাকে ডাকে। কি গো বৌমা, আমার চা আর নাস্তা কোথায়? ওষুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছে যে। এই তো মা, এখনই নিয়ে আসছি। এরপর পূজা তার শাশুড়ির জন্য নাস্তা নিয়ে আসে। আসলে মা, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই নাস্তা বানাতে এত দেরি হয়ে গেল মা। তখনই তার স্বামী বিকাশ বলে, আরে পূজা, আমার ওয়ালেট আর টাই কোথায়? তাড়াতাড়ি খুঁজে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি সবকিছু তো ওই টেবিলেই রেখে এলাম, কিন্তু তুমি তো আবার আমাকে বিরক্ত করার জন্য পিএইচডি করে রেখেছো। দাঁড়াও, আসছি। পূজা এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ করতে থাকে। একদিন সবাই যখন ডিনার করছিল, সেই সময় প্রার্থনা তার বৌমাকে বলে, তোমার মতো বৌমা পেয়ে আমি খুব খুশি বৌমা। কিন্তু এবার তো বিয়ের 1 বছর হয়ে গেল। তুমি আমাকে ঠাকুমা হবার খবর কবে দিচ্ছ? মা, আপনিও না। আমি সেই সব নিয়ে এখনো ভাবিনি, কিন্তু আপনি যদি চান আমি রাজি আছি। আপনাদের খুশি ছাড়া আমার আর কিচ্ছু চাই না মা। পূজা এই বলে তার রুমে চলে যায়। এভাবেই 2-3 মাস পর বাড়িতে খুশির খবর আসে। পূজা প্রেগন্যান্ট হয়। প্রার্থনা দেবী পূজাকে বলে, আমার অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে বৌমা। আমি তো বিশ্বাস করতেই পারছি না যে আমি ঠাকুমা হতে চলেছি। সত্যি বৌমা, আজ তুমি আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছো। বিকাশও খুব খুশি হয়। বিকাশ রুমে গিয়ে পূজাকে বলে, আমরা বাবা মা হতে চলেছি। এখন থেকে তুমি তোমার আর আমাদের বাচ্চার খুব ভালো করে যত্ন নিবে। বাড়ির সব দায়িত্ব এখন থেকে আমার, তুমি শুধু রেস্ট নাও। পরের দিন পূজা শুয়েছিল। সেই সময় বিকাশ ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করতে থাকে। প্রার্থনা তার ছেলেকে এভাবে কাজ করতে দেখে বলে, আরে ছি ছি বাবা, তুই ঘরের কাজ করলে তোর চাকরি কে সামলাবে? বাড়ির সব কাজ আমি করব। পূজা আমার এতদিন অনেক সেবা করেছে, এখন থেকে আমি ওর সেবা করব। আরে না মা, তুমি কেন কাজ করতে যাবে? তুমি রুমে গিয়ে রেস্ট করো, বাড়ির সব কাজ আমি একাই করে নিব। বিকাশ ও প্রার্থনা দুজনে এভাবেই কাজ নিয়ে ঝগড়া করছিল। সেই সময় পূজা ঘুম থেকে উঠে বাইরে এসে বলে, আরে বিকাশ, তুমি মায়ের সঙ্গে এভাবে ঝগড়া করছো কেন? বাড়ির সব কাজের দায়িত্ব আমার। আমি সিদ্ধান্ত নেব যে বাড়ির কাজ কে করবে। তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। এত সকালে বাড়ির কলিং বেল বাজতে দেখে পূজার শাশুড়ি বলে, আরে এত সকাল সকাল আবার কে এলো? বিকাশ, তাড়াতাড়ি গিয়ে দরজা খোলো। দরজার বাইরে আমাদের সমস্যার সমাধান আছে। পূজার কথা শুনে বিকাশ গিয়ে দরজা খুলে দেয়। দরজার বাইরে এক সুন্দরী কম বয়সী কাজের মেয়ে দাঁড়িয়েছিল। এই মেয়ে আবার কে? আমাদের কোন সমস্যার সমাধান করবে? বিকাশ, এর নাম মিষ্টি। ও আজ থেকে আমাদের বাড়ির সব কাজ করবে। তাই তোমাকে আর মাকে ঘরের কাজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পূজার কথা শুনে প্রার্থনা পূজাকে বলে, খুব ভালো কাজ করেছো বৌমা। এবার সংসার নিয়ে আমার আর চিন্তা নেই। মিষ্টি বাড়ির সব কাজ ভালোভাবে করতে পারবে তো? বাড়ির সব কাজের সঙ্গে সঙ্গে আমার বৌমার খুব ভালো করে খেয়াল রাখতে হবে কিন্তু। মাসিমা, আপনি একদম চিন্তা করবেন না, আমি দিদির খুব ভালো করে খেয়াল রাখবো। সেই দিন থেকে মিষ্টি বাড়ির কাজের সঙ্গে সঙ্গে পূজারও খুব খেয়াল রাখা শুরু করে। এদিকে পূজা মিষ্টিকে নিজের ছোট বোনের মতো করে ভালোবাসতে থাকে। একদিন পূজা তার রুমে রেস্ট করছিল। সে সময় মিষ্টি তার রুমের ভিতরে আসে তার রুম পরিষ্কার করার জন্য। তখন পূজা মিষ্টিকে দেখে বলে, আরে মিষ্টি, তোমার কাপড় তো ছিঁড়ে গেছে। এভাবে ছেঁড়া কাপড় পরে আছো কেন? না না দিদি, তেমন কোনো কিছু না। বেতন পেলে আমি দুটো নতুন কাপড় কিনে নেব, তাহলেই হবে। তুমি এখন আমাদের বাড়ির সদস্য। এই নাও আমার দুটো কাপড়। আজ থেকে তুমি এই কাপড়গুলোই পরবে। পূজা মিষ্টিকে তার দুটো জামা দিয়ে দেয়। পরের দিন মিষ্টি পূজার দেওয়া জামা পরে রান্নাঘরে কাজ করছিল। সেই সময় বিকাশ পিছন থেকে এসে মিষ্টিকে জড়িয়ে ধরে। আরে প্রিয়তমা, তুমি সকাল সকাল রান্নাঘরে কি করছো? আর এই লাল জামাটা পরলে তোমাকে খুব সুন্দর লাগে। বিকাশের কথা শুনে মিষ্টি বিকাশকে বলে, মালিক, আমি দিদি না, আমি মিষ্টি। দিদি আমাকে এই জামাগুলো দিয়েছিল পরার জন্য।
ও সরি সরি, কিছু মনে করো না, আমি বুঝতে পারিনি। বিকাশ এই কথা বলে অফিসে চলে যায়, কিন্তু অফিসে গিয়ে সে শুধু মিষ্টির কথাই ভাবতে থাকে। সে তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে বাড়ি চলে আসে। বিকাশ বাড়ি এসে দেখে তার মা ব্যাগ গোছাচ্ছে। মা, ব্যাগ গোছাচ্ছ কেন? কোথাও কি যাওয়ার আছে? হ্যাঁ বাবা, আমার সব বন্ধুরা ঘুরতে যাবে, তাই ভাবলাম আমিও একটু ওদের সাথে ঘুরে আসি। তুই কিন্তু বৌমার খেয়াল রাখিস। আরে বাহ মা, তুমি নিশ্চিন্তে যাও, আমি তোমার বৌমার খুব ভালো করে খেয়াল রাখবো। হ্যাঁ বাবা, তুই থাকতে বৌমাকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। প্রার্থনা এই বলে চলে যায়। এদিকে বিকাশ সেই সুযোগে মিষ্টির কাছাকাছি ঘুরতে থাকে। এদিকে মিষ্টি বিকাশের থেকে দূরে দূরে থাকতে লাগে। এভাবেই কয়েক মাস কেটে যায়। পূজার ডেলিভারির সময় কাছে আসলে সে আরো অসুস্থ হয়ে রুমে শুয়ে থাকতে লাগে। একদিন মিষ্টি কাজ করছিল, সেই সময় বিকাশ অফিস থেকে এসে রান্নাঘরে মিষ্টির কাছে গিয়ে বলে, মিষ্টি, আমি কয়েকদিন থেকে খেয়াল করছি তুমি আমার থেকে দূরে দূরে থাকছো। তোমার মতো এত সুন্দর মেয়ে ঘরের কাজ করবে, আমি এটা মোটেও মানতে পারছি না। মালিক, আপনি এখান থেকে চলে যান। একবার যদি দিদি আমাদের এভাবে দেখে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। আরে না না, কোনো সমস্যা হবে না। আমার মিষ্টি সোনা, এখন থেকে তুমি আমার। তোমাকে রানীর মতো করে রাখার দায়িত্ব আজ থেকে আমার। এভাবেই মিষ্টি ও বিকাশ পূজার অসুস্থতার সুযোগ নিয়ে একসঙ্গে সময় কাটাতে থাকে। এভাবেই একদিন পূজা তার রুমে বসেছিল, সেই সময় তার বান্ধবী সেখানে আসে। আরে বাহ চন্দনা, হঠাৎ আজকে আমাদের বাড়িতে? এতদিন পর তোর আমার কথা মনে পড়লো? আরে না না, মনে তো সব সময়ই পড়ে, কিন্তু আমার কাজের চাপের জন্য আসা হয় না। এই সব ছাড়, বল তুই কেমন আছিস? আমিও ভালো আছি, তুই বল তুই কেমন আছিস? আমিও ভালো আছি, কিন্তু আজ তোকে একটা কথা বলার জন্য এখানে এসেছি, কিন্তু এখন ভেবে পাচ্ছি না তোকে কথাটা কিভাবে বলবো। আরে বল না, কি কথা? কাল সকালে আমি অফিসে যাচ্ছিলাম, তখন দেখি তোর হাজবেন্ড তোর ওই কাজের মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। তাদের দুজনকে দেখে আমার মোটেও ভালো লাগলো না। আরে না না চন্দনা, তুই ভুল ভাবছিস, এমন কোনো ব্যাপার না। বিকাশে একদম পারফেক্ট হাজবেন্ড, ওকে নিয়ে আমি এভাবে সন্দেহ করতে পারি না। আর আমাদের এই কাজের মেয়েটাও খুব ভালো, ও দিনরাত আমার সেবা যত্ন করা নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, ঠিকই বলেছিস পূজা, মনে হয় আমারই কোনো ভুল হয়েছে। থাক, ওসব কথা বাদ দে, এখন তুই আরাম কর, আমি আবার আরেকদিন আসবো। চন্দনা এই বলে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে সময় কেটে যায় এবং হঠাৎ পূজার ডেলিভারির পেইন উঠলে বিকাশ তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পূজা একটি মেয়ে সন্তানকে জন্ম দেয়। বিকাশ ও পূজা তাদের মেয়েকে দেখে অনেক খুশি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন পূজা তার মেয়ে কণিকাকে নিয়ে বসেছিল, সেই সময় কণিকা হঠাৎ জোরে জোরে কাঁদতে থাকে। আরে এর আবার কি হলো? মনে হয় খুব খিদে পেয়েছে। আরে মিষ্টি, কোথায় গেলি? তাড়াতাড়ি কণিকার জন্য দুধ নিয়ে আয়, ওর খুব খিদে পেয়েছে। পূজা অনেকক্ষণ ধরে ডাকতে থাকে মিষ্টিকে, কিন্তু মিষ্টির কোনো সাড়া শব্দ পায় না। তখন সে কণিকার জন্য নিজেই রান্নাঘরে দুধ নেয়ার জন্য আসে। মিষ্টি তো এখানেও নেই, তাহলে কোথায় গেল? পূজা এই বলে মিষ্টিকে বাড়ির সব জায়গায় খুঁজতে থাকে। সেই সময় সে দেখে তার শাশুড়ির রুমের দরজা খোলা। মা তো এখনো বাড়ি আসেনি, তাহলে মায়ের ঘরের দরজা খোলা কেন? মনে হয় মিষ্টি ঘর পরিষ্কার করছে। পূজা এই বলে রুমের দিকে এগিয়ে যায়। সে রুমের দরজার কাছে গিয়ে বিকাশ আর মিষ্টির কথা শুনতে পায়। বিকাশ, আমায় যেতে দাও, দিদি আমায় খুঁজবে। আরে ছাড়ো তো তুমি তোমার দিদির কথা, সবসময় তুমি শুধু ওর কথাই ভাবো। আমি তোমার মনের মানুষ, কিন্তু তুমি আমাকে নিয়ে একটু ভাবতে পারো না? পূজা বিকাশ এবং মিষ্টির কথা শুনে হতভম্ব হয়ে যায় এবং তখনই রুমের ভিতরে গিয়ে মিষ্টিকে বলে, বাহ মিষ্টি বাহ, আমি তোকে আমার ছোট বোন ভেবেছিলাম, কিন্তু তুই তো আমার সতী নেওয়ার জন্য বসে আছিস। আর বিকাশ, তুমি তো আমার আর কণিকার কথা ভুলেই গিয়েছো।
মিষ্টি পূজার কথা শুনে পূজাকে বলে, আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যেই ঘরে আশ্রয় পেয়েছি আমি সেই ঘর ধ্বংস করার চেষ্টা করেছি। মিষ্টি পূজাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মিষ্টি সেখান থেকে চলে যাওয়ার পর বিকাশ পূজাকে বলে, পূজা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ওই মিষ্টি আমাকে নিজের জালে ফাঁসিয়েছিল। তা আমি তোমাদের দুজনকে দেখেই বুঝেছি, কিন্তু বিকাশ তুমি আমার বিশ্বাস নষ্ট করেছো, তাই আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। পূজা ও বিকাশ দুজনেই কথা বলছিল, সেই সময় পূজার শাশুড়ি বাড়ি ফিরে আসে। আমার এত ভালো বৌমার সাথে তুই বেইমানি করলি বিকাশ। তোর মতো ছেলেকে আমি কোনোদিনও ক্ষমা করব না। বৌমা, তুমি যা সিদ্ধান্ত নিবে আমি তোমার সাথে আছি। মা, আমি ঠিক করে নিয়েছি, বিকাশের যখন আমাদের সাথে থাকতে ভালো লাগে না, তখন আমি ওকে মুক্ত করে দিতে চাই। কয়েকদিন পর পূজা বিকাশের সাথে ডিভোর্স নিয়ে নেয় এবং তার মেয়ে কণিকা ও শাশুড়ির সঙ্গে নতুন করে জীবন শুরু করে।